আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মধ্যাহ্নের খবরে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ আসামির সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে এই খালাসের আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ কিছুক্ষণ আগে এই রায় ঘোষণা করেন। গত ২১ নভেম্বর শুনানি শেষ হলে তার রায়ের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অপেক্ষমান রাখেন। গত ৩১শে অক্টোবর এই মামলায় নতুন করে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে দ্বিতীয়বার তদন্তের মাধ্যমে নতুন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়। মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই, তাই মামলা থেকে তিনি খালাস পাবেন বলেও প্রত্যাশা তার। ২০১৮ সালে তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জাবেদ, রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট কি বলেছেন? আজকে জানেন যে এই মামলায় যে ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন দিয়েছিল তাদেরকে সবাইকে খালাস দিয়েছিল। আদালত বলেছেন যে চার্জশিটটি দেওয়া হয়েছিল সম্পূরক, সেটির কোনো বৈধতা ছিল না এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে পারেনি। সেই কারণে এই মামলায় সবাইকে খালাস দেওয়া হয়েছে। যারা আবেদন করেনি তারাও কিন্তু এই মামলা খালাস দিয়েছেন। তো এই মুহূর্তে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এখানে বক্তব্য রাখছেন, সরাসরি সেখানে যাচ্ছি। আপনারা একটু ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। সরকারের মূল উদ্দেশ্য শুধু দুইটা, একটা ছিল তো রাজনীতি, বিদায় করে দেওয়া, এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা এখন বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জয়নুল আবদিন। তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চারটি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ, এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে ২১শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীনচর। আমি যেটা আইনগত দিক আছে না, 164 আদালত বুঝতে পেরেছে, মুফতি হান্নানের দ্বিতীয় 164 দ্বিতীয় স্বীকারোক্তি, সেটা কোনো আইনগতভাবে গ্রহণ করা হয়নি। এই কারণে এবং সাক্ষ্য প্রমাণে একজন সাক্ষীও আসামিদেরকে তার দেখে নাই, নাম বলে নাই, এই জন্য খালাস দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনজন আইনজীবী ইতিমধ্যে কথা বলেছেন, অ্যাডভোকেট জয়নুল আবদিন, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন। এখন এই মামলা নিয়ে আরও কথা বলছেন আমাদের ব্যারিস্টার কায়সার কামাল। আমরা এখন তার সাথে সরাসরি যাচ্ছি। 10 থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি, বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল, সেই 164-এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সব কিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ
অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছেন। এই আব্দুল সালাম পিন্টু সাহেবের ভাই আছে টুকু, আসতে বলেন। শেষ, লাইভ শেষ। হ্যাঁ লোপা, নিশ্চয়ই শুনছিলেন যে তারেক রহমানের যে আইনজীবীরা তারা বলছিলেন যে কী প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি তারা করেছিল এবং কোনো আসামি কিন্তু বলেনি, সাক্ষী বলেনি। আমরা জানছিলাম হাইকোর্ট থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের রায়ের সর্বশেষ খবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে আটকের ঘণ্টা দুয়েক পর শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায় সাংবাদিক মুন্নি সাহা শনিবার রাতে 1 টাকার খবরের অফিস থেকে বের হওয়ার পর বিক্ষুব্ধ কিছু লোকজন তাকে ঘিরে ধরেন এবং ছাত্র জনতার খুনি আখ্যায়িত করে তার গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখে। ছাত্র জনতা অভ্যুত্থানের হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে মুন্নি সাহার বিরুদ্ধে। গত 6 অক্টোবর মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাব করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সামনে এগিয়ে যাওয়ার এখন একটা ভালো সময় এসেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির 30 বছরের পথচলা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন আমির খসরু। অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে তা কারোর জন্যই ভালো হবে না বলেও জানান বিএনপির এই নেতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর মানুষের মনোজগতে পরিবর্তন ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, এখন বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ এসেছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সুশাসন ও সামাজিক কাঠামো সহ বিভিন্ন নীতিমালার ক্ষেত্রে সিপিডির ভূমিকার প্রশংসা করেন অন্য বক্তারা। রিফর্ম ইজ এ মাস্ট এবং রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে এবং রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস। কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে। ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি প্রসেস যেটা এই যে কোনো সিদ্ধান্ত এটা ইটস এ কারেকশন। এই প্রসেসটা হচ্ছে কারেকশন প্রসেস, এই প্রসেসটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। তা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। চট্টগ্রামের আইনজীবী হত্যার ঘটনায় 4 দিন কর্মবিরতির পর আজ থেকে আবার আদালতের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে জানতে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। 4 দিন পর তো কোর্ট খুলেছে, তো আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় আর কোনো আসামি গ্রেফতারের কোনো তথ্য কি আছে আপনার কাছে? হ্যাঁ লোপা, আমি আছি এখন চট্টগ্রাম আদালত ভবনে। আপনি বললেন যেটা যে 4 দিন আদালত অচল ছিল, এর মধ্যে গত মঙ্গলবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার পর বুধবার এবং বৃহস্পতিবার আইনজীবীরা এখানে আদালত বর্জন করেছেন এবং শুক্র শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল। এরপর 4 দিন পর আজকে থেকে আবার আদালত শুরু হয়েছে। আইনজীবীরা তারা তাদের আইন কার্যক্রম এবং এখানে বিচার প্রার্থীদের ভিড় আপনি লক্ষ্য করে থাকবেন। এছাড়া ওইটার পরেও আইনজীবীদের কিন্তু কর্মসূচি এখনও আছে, আজকেও আছে। আজকে তারা বেলা 2টায় একটা শোক র্যালি করার ঘোষণা দিয়েছেন এবং শোক র্যালিটি তারা নগরীর বিভিন্ন এলাকায় তারা প্রদক্ষিণ করে আবার কোর্ট বিল্ডিংয়ে এসে তারা শেষ করবেন এবং সেই সময় হয়তো তারা নূতন কর্মসূচি বা তাদের বক্তব্য রাখতে পারেন। তবে ইতিমধ্যে গত 4 দিন ধরে যে কোর্ট বন্ধ ছিল সেই ক্ষেত্রেও কিন্তু আইনজীবীরা সবাই এসছেন এবং তারা প্রতিদিনই কিছু না কিছু কর্মসূচি পালন করেছেন এবং মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ইত্যাদি তারা মিছিল করেছেন এবং সেখান থেকে সব জায়গা থেকেই তারা এইখানে যারা আইনজীবীকে সাইফুলকে যারা হত্যা করেছে তাদের কঠোর শাস্তি দাবি করেছেন এবং আইনের আওতায় আনার দাবি করেছেন। একই সাথে তারা ইসকনের যে সমর্থকরা আদালত ভবনে এখানে হামলা চালিয়েছে, ইসকনকে তারা নিষিদ্ধের দাবিও জানিয়ে আসছেন। বলে রাখি যে এখানে এই ঘটনায়, গত মঙ্গলবারের ঘটনায় এই পর্যন্ত 5টি মামলা হয়েছে। 3টি মামলা পুলিশ এবং 2টি মামলা নিহত আইনজীবীর পরিবারের পক্ষ থেকে তার বাবা এবং ভাই করেছেন এবং তার বাবা যে হত্যা মামলাটি করেছেন তাতে 31 জনকে আসামি করা হয়েছে
নিহত আইনজীবী সাইফুলের বাবাও একই দাবি করেছেন যে তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয় এবং ইস্কনকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। লোপা, জানছিলাম চট্টগ্রামের আদালতের খবর। অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এবারে প্রথমবারের মতো সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শেষ করে পর্যটকদের সেন্ট মার্টিন যেতে হচ্ছে। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকরা জানায়, দীর্ঘ 9 মাসের বেশি সময় পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে 12 আউলিয়া নামের পর্যটকবাহী জাহাজ। অন্যান্য জাহাজগুলো পর্যায়ক্রমে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্প্রতি নাফ নদীতে নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ বিবেচনায় সরকার এবছর থেকে সীমিত পর্যটক যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমন মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন কুষ্টিয়ার মিল মালিক ও কৃষকরা। এরপরও লোকসানের কথা বলছেন মিল মালিকরা। সার কীটনাশক সহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধিতেও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। তবে জেলা খাদ্য কর্মকর্তা বলছেন, সরকারি নির্ধারিত দরে যথাসময়ে ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। এরই মাঝে কৃষকের লুকানো স্বপ্ন। সোনালী আমন ধানে ছেয়ে গেছে কুষ্টিয়ার ফসলের মাঠ। দেখে মনে হয় যেন সোনার পারদ পড়ে আছে ধান খেতে। বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতিমধ্যে চলতি বছর 2 টাকা বাড়িয়ে সরকার নির্ধারিত ধানের দাম প্রতি কেজি 33 টাকা এবং চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 47 টাকা কেজি দরে। তবে এ নিয়ে অসন্তোষ কৃষকদের। ক্ষোভ, স্বার্থ রক্ষা হয়নি তাদের। দাবি জানিয়েছেন সরকারিভাবে ধানের দাম বৃদ্ধির। তাহলে সরকারের ধান কিভাবে দেবো? সরকার তো সারের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার রেট দিয়েছে এলো 22 টাকা, আসলে আপনার ড্যাপ হলো 28 টাকা, এলো ফসফেট 28 টাকা ইউরিয়া। এই যে একটা রেট দিয়েছে, কিন্তু পাবলিক বেচে হলো 50 টাকা কেজি ফসফেট। এখান থেকে ব্যাপারীরা আমাদের ধান 1400 টাকা মন বাড়ি পাত্তি নিয়ে যাচ্ছে। গাড়ি ভাড়া দিয়ে সরকারের কাছে আমরা কিভাবে ধান বেচবো? জোনের দাম বেশি, সারের দাম বেশি, অধিক জমি লিজের দাম বেশি, চতুর্দিক থেকে আমাদের তো লস। এদিকে চালকল মালিকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, সরকারি নির্ধারিত দামে গুদামে চাল দিলে চরম লোকসান গুনতে হবে তাদের। মেল মালিকরা চাল দেওয়ার জন্য তারা সরকারের খাদ্যতে চুক্তি করছে, তারা চাল দেওয়ার জন্য আগ্রহী। এই মূল্যে চাল দিতে পারবে না বলে মেল মালিকরা আমাদেরকে জানিয়েছে, সংগঠনকে জানিয়েছে, এবং আমরাও এই মর্মে একটি চিঠিও জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর মাধ্যম হিসাবে প্রধান খাদ্য উপদেষ্টাকে আমরা বরাদ দিয়েছি। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল বা ধানের সংকটের কারণে যে ধানের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বিষয়টা তা নয়। বিষয়টা যে সরকার একটা দাম ঘোষণা করেছে, দেখা যাচ্ছে যে সাধারণ মার্কেটে তার দাম তার থেকে বেশি ধানের। সেই ক্ষেত্রে কৃষকরা তারা ওই মাঠ থেকেই হয়তো বিক্রি করে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, এজন্য হয়নি। গত 17ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে সরকারি উদ্যোগে কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়। চলবে আগামী বছর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।